প্রস্তুতি কমিটির যুগ্ম সমন্বয়ক। আমি সহ আমাদের কমিটির খালিকুলি শিবু ভাই এবং শাহিন হোসেন পিটু, আমরা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের সাথে একত্রিত পোষণ করার জন্য আজকে আপনাদের সাথে এসেছি। আপনাদের এই শিক্ষক আন্দোলনে আমাদের ভোকেশনালের ডিপ্লোমা প্রকৌশলীগণও সম্পৃক্ত আছেন, ওনারাও টিচার। আমরা ভোকেশনাল থেকে পড়ালেখা করেই বড় হয়েছি, আজকে হয়তো পলিটেকনিক তারপর ভার্সিটি শেষ করে। আমরা জানি আপনাদের এই শিক্ষক সমাজ যে যৌক্তিক আন্দোলনের জন্য এখানে অবস্থান করেছেন বা করতেছেন, সেটা রাষ্ট্রের জন্য লজ্জার, আমাদের জন্য লজ্জার। আপনাদের এই যৌক্তিক দাবির জন্য আজকে এই শহীদ মিনারে বা খোলা আকাশে রাত্রি যাপন করার কোনো কথা না। রাষ্ট্র ছিল আপনাদের সমস্যাগুলাকে অ্যাড্রেস করে রাষ্ট্র সেগুলা তাৎক্ষণিক সমাধান করার দরকার ছিল। রাষ্ট্রকে আমরা ট্যাক্স দেই, রাষ্ট্রের আনুগত্য করি, কারণ রাষ্ট্র আমাদেরকে মৌলিক অধিকারগুলি পূরণ করে দিবে। আমাদের মৌলিক অধিকার পূরণ করার জন্য রাষ্ট্র বাধ্য। আমি আমার রাষ্ট্রের কাছে আমার মৌলিক অধিকার পেতে এই খোলা আকাশের নিচে দাঁড়া হওয়ার কথা না। আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি গড়ে উঠেছে একটি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে। আমাদের গণ অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল মৌলিক অধিকার সমন্বিত করা এবং সকলের মৌলিক অধিকার নিশ্চিতে পাওয়ার অধিকারটাও সমন্বিত করা। আমার মৌলিক অধিকার আছে, গণতন্ত্রের ক্ষেত্রে আছে। আমি ভোকেশনালে একজন টিচার কত বড় বেতন পায়, একই লেভেলের যখন একই যোগ্যতায় অন্য কোনো ট্রেডে কাজ করে কোনো আমলা এর চেয়ে 10 গুণ বেতন নিয়ে যায়। তাদের মাথার উপরে এসি থাকে এবং বছর শেষে উৎসব বাতাও অনেক বেশি থাকে। তারা ফ্রি প্লাস পায়, তারপরে গাড়ি লাগে, তারপরে অসুস্থতার জন্য স্বাস্থ্যের কাছে যাইতে হয়, তাও আবার সরকারি বাতায়। আর এই শিক্ষক যারা মানুষ গড়ার কারিগর, আমাদের এই সেক্টরকে ডেভেলপ করার জন্য আমাদের মতো ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, অন্যান্য সকল সেক্টরে যাদেরকে আমরাও যাদেরকে তৈরি করে, সেই শিক্ষকরা তাদের বাড়ি বাড়ার জন্য, তাদের মৌলিক জীবনযাপন করার অধিকারটুকুর জন্য আজকে রাজপথে অবস্থান করতে হচ্ছে, আজকে খোলা মাঠে অবস্থান করতে হচ্ছে। আমরা চাই রাষ্ট্র এই অবমাননার চিন্তা না করে যে 5% দিয়ে দিলাম, এটা কোনো ভিক্ষা চাইতে আসে নাই, এখানে অধিকার আদায় করার জন্য এসেছে। রাষ্ট্রের কাছে অধিকার চাইতে এসে রাষ্ট্র যদি এই ফান্ড ওই ফান্ড টাকা নাই এই কাহিনী ধরে, তাহলে এক একজন মানুষ হাজার হাজার কোটি দুর্নীতি করে নিয়ে যায়, এটাও করতে পারে না। এতই সচেতন যে আমাদের শিক্ষকদেরকে তাদের অ্যাটলিস্ট বেঁচে থাকার জন্য মৌলিক অধিকারটুকু দিবে। তারা এমনও চায় না যে আমাদের ক্লাস দেওয়া দাও, গাড়ি দেওয়া দাও, এই দাবি করতে না। তোরা আপনাদের দাবি হলো অ্যাটলিস্ট জীবনযাপন করার জন্য মৌলিক অধিকার। বাড়ি ভাড়া 20% বাড়ায় দিলে যে আপনারা কোটি কোটি হয়ে যাবেন এমন কোনো কিছু না। হয়তো আপনাদের সন্তানরা পড়ালেখা করতে পারবে, আপনারা একটা বসবাস করতে পারবেন। আচ্ছা ভাই, 1000 টাকা পেতে আমার মনে হয় না আমাদের সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ বসবাস করতে পারবে। এই আপনারা সকালবেলা উঠে গিয়ে আমাদেরকে শিক্ষাদান করবেন, আপনারা যদি সুস্থভাবে বসবাস করতে না পারেন কি শিক্ষা পাচ্ছেন? যে বেতন পান, এই বেতন দিয়ে খাওয়া এবং ছেলে মেয়েদেরকে মানুষ করা আদৌ কি আমলাদের চিন্তা সম্ভব? এই আমলাদের একটা সন্তানের পিছনে যে টাকা খরচ হয়, আমার মনে হয় আপনাদের এটা তো আপনারা প্রথম দিন দাবি উঠানোর আগেই ওনাদের উচিত ছিল জরুরি সভা দেখে এটাকে মেনে নেওয়ার জন্য। কিন্তু আজকে আমরা দেখতেছি এটা নিয়ে কত চিন্তা ভাবনা। 5% এটা কি ভিক্ষা চাওয়ার জন্য এখানে আসা? এটা আমাদের মৌলিক অধিকার। আমাদের শিক্ষকদের প্রতি সম্মান জানাতে হলেও এটা আমাদের তাৎক্ষণিক মেনে নেওয়া উচিত ছিল। আমি আমাদের দলের শীর্ষ নেতৃবৃন্দ এখানে এসেছেন, আমরা তাদের প্রতি আমাদের রোহিঙ্গের পূর্ণ সমর্থন ছিল। আমাদের রোহিঙ্গের সরাসরি সমর্থন জানানোর জন্যই ডিপ্লোমা প্রকৌশলীদের পক্ষ থেকে আপনাদের পাশে আমাদের এই অবস্থান। আমরা কথা দিচ্ছি, আপনাদের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমাদের ডিপ্লোমা প্রকৌশলী ইউনিয়নের সকল স্তরের সকল সদস্য অবস্থান করবে, আপনাদের ন্যায় ভিত্তিক এই ন্যায্যতার জন্য অবস্থান করবে। ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত
আপনাদের আন্দোলন সফল না হবে আমরাও আপনাদের সাথে থাকবো। চিকিৎসা ভাতা আমাদের দাবি, আমাদের দাবি ঢাকায় কেন? আমরা আপনাদের বেশ কয়েকদিন ধরে আন্দোলনের এই সময়টা আমরা পর্যবেক্ষণ করে যাচ্ছিলাম। আমরা ঘোষণাতে এতদিন না থাকতে আমরা শুরু থেকেই আপনাদের খোঁজখবর রাখার চেষ্টা করতেছিলাম। আপনারা এখানে থাকেন, আপনাদের খাবারের কষ্ট হচ্ছে, আপনাদের এখানে আশেপাশে অনেক অনেক মানে নিম্নতম বসবাসের যেই তারপরে আপনারা এখানে অবস্থান করতেছেন। আমরা জানি না আপনাদের এই কষ্টের পর আমাদের পক্ষ থেকে হয়তো অনেক কিছুই করার সুযোগ নাই, কিন্তু আমাদের যতটুকু সামর্থ্য আছে একজন হিউম্যান বিং হিসাবে, একজন ডিপ্লোমা প্রফেসর হিসাবে, একজন বাংলাদেশের নাগরিক হিসাবে, আপনাদের ছাত্র হিসাবে আমরা সবটুকুই করবো ইনশাআল্লাহ। আমরা সরকারের কাছে আমাদের পক্ষ থেকে আমরা দাবি জানাবো, আর কাল বিলম্ব না করে এই শিক্ষক সমাজের 20% দাবিকে এখনো মেনে নেন। শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন, আমাদের শিক্ষাদান করবেন। জাতির মেরুদণ্ড এই শিক্ষা সচল করতে হলে আগে শিক্ষকদেরকে স্বচ্ছভাবে বসবাস করার সুযোগ দিতে হবে। আমি দাবি করতে চাই এইখান থেকে এখন থেকে যারা অবস্থান করবেন তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, তাদের খাদ্য এবং এই শীতকালে এই সময়ে যে বসবাস করতেছে যদি কোনো মানুষ অসুস্থ হয় সরকারকে এই দায় নিতে হবে। সরকার দিনের পর দিন এখানে এই দাবিকে উপেক্ষা করে থাকতে পারে না। আমরা চাই এই সরকার খুব দ্রুত সময়ে এই দাবিকে মেনে নিক। এছাড়াও আপনাদের শিক্ষক সমাজে অনেক অসঙ্গতি রয়ে গেছে, আপনাদের মধ্যে অনেক বৈষম্য রয়ে গেছে, যেখানে অন্যান্য আমলাতান্ত্রিক সমাজে অন্যান্য আমলাদের যে সুযোগ সুবিধা রয়েছে আপনাদের সেই সুযোগ সুবিধা নেন, আপনাদের কোনো ধরনের সুযোগ সুবিধা নাই। আমরা চাই আপনাদের সকল সমস্যাগুলি সরকার অ্যাড্রেস করুক এবং খুব দ্রুত সময়ে এগুলো সমস্যার সমাধান করুক। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা আপনাদের সকল ন্যায্য দাবির পক্ষে অবস্থান নিব। সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি এবং আবারও আপনাদের সাথে আমাদের একত্রতা এবং মৌলিক বিষয়গুলোতে আমাদের সহমত পোষণ করছি। ধন্যবাদ সবাইকে। এখন আমাদের কেন্দ্রীয় প্রস্তুতি কমিটির সদস্য কারণ খুবই শিবভাই কথা বলবেন। ধন্যবাদ শেখ আবির ভাইকে। উনি আমাদের প্রস্তুতি কমিটির সমন্বয়ক এবং প্রস্তাবিত কমিটির আহ্বায়ক। তো আমি এখানে দেখেছি যে আমাদের যে দেশ গড়ার কারিগর আমাদের শিক্ষকরা কিভাবে জীবনযাপন করতেছেন, তারা এক ধরনের মানবতার জীবনযাপন করতেছেন। তারা যে দাবিগুলি করছেন, যে 3 দফা দাবি তারা করতেছেন, এটা আমাদের কোনো কিছু না। এটা বর্তমানে প্রতি মাসে আমরা যদি তারপরে থাকতে পারবে কি সম্ভব? তাহলে এটা এক ধরনের হইতেছে এখানে। তাই আমি সরকারের কাছে আহ্বান করবো, আমাদের এই শিক্ষক অবিলম্বে সরকারের কাছে আমি আবেদন জানাচ্ছি, তার 3 দফা দাবিগুলি মেনে নিয়ে এখান থেকে তাদের অবস্থান আমাদের ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, তাদের অবস্থান ফিরে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। সকলের উদ্দেশ্যে একটি জরুরি ঘোষণা আছে। আমরা ইতিমধ্যেই
জানতে পেরেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কারা কারা এই আন্দোলনে এসেছে তাদেরকে অনুপস্থিতির তালিকা চাওয়া হচ্ছে। আমি এই প্ল্যাটফর্ম থেকে সকল প্রতিষ্ঠানদের উদ্দেশ্যে অনুরোধ জানাচ্ছি যে আপনারা যে যেখানে বসেই অনুপস্থিত তালিকা চাওয়া হবে। যেহেতু আমাদের কর্মবিরতি চলছে, এটা সর্বস্তরে সর্বসাধারণের সংগঠিত একটি আন্দোলন, এটা আমাদের একটি যৌক্তিক আন্দোলন। অতএব এই আন্দোলনে যেহেতু দল মত নির্বিশেষে সবাই একত্রতা ঘোষণা করেছে, তাই আপনাদের প্রতিষ্ঠানের যার কাছে তালিকা চাইবে তিনি সকল শিক্ষক কর্মচারী তার নামের তালিকা দিয়ে দেবেন, কারণ এই আন্দোলনে আমাদের সকলের সমর্থন আছে। তারপরে আমরা দেখতে চাই যে প্রশাসন আমাদের উদ্দেশ্যে কি করে। যেহেতু আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই আমাদের আজিজি স্যার কর্মসূচি ঘোষণা করেছেন, তখন সবাইকে সকল প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে আমাদের এই আন্দোলন এখন প্রত্যেকটি মানুষের আপামর জনসাধারণের সকলের আন্দোলন। কেননা এইটা আমরা শিক্ষক, আমাদের ছাত্র আছে, ছাত্রের অভিভাবক আছে, তার আত্মীয় স্বজন আছে। এটা ভুলে গেলে চলবে না যে আমরা শুধু কোটি কয়েক শিক্ষক এখানে আছি। আন্দোলনের দিক তাকালে আমরা কি দেখতে পাই? সেখানে শুধু ছাত্রের গায়ে আঘাত করা হয়েছে বলে বিদায় নিয়েছে। হয়তো উপহাস স্বরূপ একটা গল্প বলা যায় যে ছাত্র যখন গাড়িতে হাত ভাড়া দেয় তখন শিক্ষক ওঠে ফুল ভাড়া মৌকুব চাইলেন, কেননা তিনি ওই ছাত্রের শিক্ষক। অতএব আমি প্রশাসনকে বলতে চাই যে কেউ ভিমরুলের চাকে ঢিল মারবেন না, শিক্ষকদের এই আন্দোলনকে কেউ অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করবেন না। আর যারা সচিবালয়ে বসে বিভিন্ন ষড়যন্ত্র করছেন, আমি মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা আজকে দেশ নিয়ে টালবাহানা করা হচ্ছে, আমরা 5ই আগস্টের পরে গুটি কয়েক জগদ্দল পাথরকে সরাতে পেরেছি, কিন্তু এই সচিব নামের ফ্যাসিস্টদের আমরা এখন সরাতে পারিনি। বিভিন্ন আমলারা এই রাষ্ট্র করার জন্য, এই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে। আন্তর্জাতিক খেলোয়াড়, অতএব আপনাকে এগুলো বুঝতে হবে। শিক্ষকদেরকে আজকে যারা টালবাহানা করবে, আপনার ইচ্ছা আছে, কিন্তু তাদেরকে ভিন্ন খাতে কলকাতি নাচছে। কারা নাচছে এটা মিডিয়ায় আমাদেরকে প্রকাশ করে দিয়েছে যে কারা এটা নাচছে, এটা ছোট জাতির কাছে দিবালকের মতো স্পষ্ট। অতএব কারো পচা শামুকে পা না কাটার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে আমি সকল উপদেষ্টাকে স্মরণ করিয়ে দিতে চাই যে কথা বলে বিভিন্ন রাষ্ট্রীয় সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল এই আমাদের আন্দোলনকে অন্য খাতে প্রবাহিত করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্য ভালো নয়। আমরা সজাগ আছি, আমরা সবসময় সজাগ আছি। বাংলাদেশের এমন কোন প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং এমন কোন মিডিয়া নাই যে আমাদের এই আন্দোলনকে কভারেজ দিচ্ছে না। আমি এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের প্রত্যেক পদে পদে মিডিয়া আমাদের সাথে আছে। অতএব কেউ এখানে কিছু করে ষড়যন্ত্র করে পার পেয়ে যাবেন, এটা ঘুণক্ষরেও কেউ কল্পনা করবেন না। কেউ যদি স্লিপ কাটেন, আপনার জুতার স্যান্ডেলটা ছিঁড়ে গেছে, আপনি পড়ে গেছেন, এটাও কিন্তু আমাদের মিডিয়া কভারেজে আমাদের ভিডিও রেকর্ডিং আছে। আপনি কে, কোন উপজেলা থেকে এসছেন, কেন এসছেন, সমস্ত রেকর্ড আমাদের কাছে আছে। অতএব এইখানে যদি কেউ শিক্ষকের নামে দুষ্কৃতকারী ঘাপটি মেরেও থাকেন, আপনার পাশের ভাইটি কিন্তু আপনার গোয়েন্দা, এটা আপনি মনে রাখবেন। আর এর সাথে সাথে আমি প্রশাসনকে বলতে চাই, আজকে 9ম দিনে আন্দোলন গড়িয়েছে। আমরা শুধু আপনাদের প্রতি সহমর্মিতা এবং করুণা দেখাচ্ছি। আপনারা মনে করেন না যে আপনারা আমাদের প্রতি করুণা দেখাচ্ছেন, না, আমরা আপনাদের প্রতি করুণা দেখাচ্ছি। আজকে হাইকোর্টের গেটের সামনে পুলিশের সাথে কথা হচ্ছিল, পুলিশ বলছিল যে 10 মিনিটের মধ্যে তারা অ্যাকশনে যাবে। আমি বলছি 10 মিনিট কেন, আপনারা যদি আধা ঘন্টাও চান, আমাদের গায়ে ধাক্কাও যদি দেন, আজিজ স্যার কিন্তু এর মধ্যে বলে দিয়েছে যে কেউ পুলিশ ব্যারিকেডে হাতও দিবেন না। অতএব তার এই বক্তব্যটা কিন্তু আমাদের রেকর্ডিং আছে। আপনারা যদি কেউ গায়ে পড়ে আমাদের যদি ঝগড়া করতে চান, তাহলে সেটা চাইলেও পারবেন না। অতএব
কেউ কোনো জটিলতা সৃষ্টি এখানে করবে না। আমরা অত্যন্ত শান্তি শৃঙ্খল ভাবে খুব শান্তিপূর্ণ একটা আন্দোলন চালিয়ে যাচ্ছি। শিক্ষক হচ্ছে দেশ ও জাতি গড়ার কারিগর। এরা কোনোদিন কোনো শৃঙ্খলতা বিশৃঙ্খলায় বিশ্বাস করে না। আমরা এখানে প্রতিষ্ঠান প্রধান হিসেবে যারা আছি, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা রেকর্ডিং করতে পারেন। যারা আমরা এখানে প্রতিষ্ঠান প্রধান হিসেবে আছি, প্রত্যেকটা স্বনামধন্য প্রতিষ্ঠান, আপনারা খবর নিয়ে দেখেন। আর ওইসব ভুইফোর প্রতিষ্ঠান প্রধানরা গিয়ে ওই ষড়যন্ত্রকারীদের হাত মিলিয়ে যদি ইতিমধ্যে আমাদের শিক্ষক বলছেন অধিকাংশ প্রতিষ্ঠান আছে, হায়ারে আপনার আশীর্বাদ হবেন। আপনাকে এখন বলতেছে সিসি আপনার, এটা আমাদের জন্য, শিক্ষকদের জন্য এটা লজ্জাস্কর। আপনি আমাদের অভিভাবক, আপনাদের সবাই সিসি আপনার, এটা আমাদের জন্য লজ্জাস্কর। কেননা কোন ছেলের পিতাকে যখন কেউ অপমান করে, সেটা ওই পিতার চেয়ে ছেলের গায়ে বেশি লাগে। অতএব আপনাকে যদি কেউ অপমান করে, সেটা সর্বাগ্রে কিন্তু আমরা শিক্ষক, আমাদের গায়ে লাগে। অতএব আপনি আর উপহাসের পাত্র হয়েন না। আমরা শুধু অপেক্ষা করছি আপনাদের পরিপত্রের। আমরা হয়তো ইতিপূর্বে আমাদের জেলা হোসেন আজিজ স্যার বলেছেন যে আমরা 22 তারিখে তো অর্থ উপদেষ্টা বাইরে থেকে আসবেন। এর মধ্যে আপনারা কোনো সুরাহা না করেন, তাহলে শিক্ষকদের কি চেহারা, এটা 22 তারিখের পর আপনারা দেখতে পাবেন। শিক্ষকরা যে কতটা দুর্বিষহ হতে পারে, এটা শিক্ষকরা করবে না, কিন্তু তার ছাত্ররা কিন্তু ওপরে পেতে বসে আছে। ইতিমধ্যেই দেখেছেন আপনারা, ঢাবি, রাকসু, ডাকসু, তারপরে এনসিপি, ঢাকা কলেজ সহ বিভিন্ন ছাত্র সংগঠন এসে শুধু আমাদের অনুমতির অপেক্ষায় বসে আছে। আমাদের অনুমতির অপেক্ষায় বসে আছে। আমরা যদি বলি বাবা তোমরা একটু আমাদের দিকে তাকাও, তাহলে কিন্তু উপদেশটা আপনার চেয়ার, যে ওই যে একটা ক্রিকেট খেলায় দেখছিলাম, সোহেব আক্তার বল করছে আর টেন্ডুলকার ব্যাটিং করছে। তো সোহেব আক্তারের বল এমন গতিতে আসছে যে টেন্ডুলকার পিছনে ফিরে তাকানোর আগে দেখে ইসলাম নাই। তাহলে যে সকল ছাত্র সংগঠন আমাদের কাছে বলছে যে স্যার আপনারা একটু বলেন, আমরা যদি বলি বাবারা তোমরা একটু আমাদেরকে দেখো, তাহলে মাননীয় উপদেষ্টা সেই টেন্ডুলকারের স্টাম্পের মতো আপনার চেয়ারটা দেখবেন নাই। শুধু আপনার চেয়ারটাই নাই, এটাই না, আজকে যে লোকটা বলেছিল খেলা হবে, সেই খেলা হবে লোকটাকে কিন্তু বাংলাদেশে কেউ খুঁজে পাচ্ছে না। আপনি যে ওইখানে সেই খেলা হবের মতো অভিনয় করতেছেন, আপনাকে কেউ খুঁজে পাবে না। আর ইতিপূর্বে যারা এই শিক্ষকদের নিয়ে দালালি করতেছেন, যারা বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়ায় নাটক করতেছেন, অবসরপ্রাপ্ত শিক্ষক হয়েও মায়ের সেই পুত্র শোকের মতো কান্না করতেছেন, তাদের কিন্তু শিক্ষকরা চেনে। এই শিক্ষক কারা জানেন? এই শিক্ষক বুয়েটের যারা পড়ে, যাদেরকে আপনারা সবচেয়ে বড় মেধাবী মনে করেন না, তাদেরকে কিন্তু আমরা পড়িয়ে তারপর ওইখানে পাঠিয়েছি। আপনি কি নাটক করবেন? আপনি হয়তো আপনার শিক্ষককে এখন ভুলে গেছেন। মানুষ ওই যে বলে না উই পোকা, ওরা সময় ডানা গজায়। কেন ডানা গজায় জানেন? পুড়ে মরার জন্য। আপনি এখন আপনার ডানা গজিয়েছে, আপনি ওই কথাগুলো বলে আপনি ওরার ধান্দা করতেছেন। আপনি এটা মনে রাখবেন যে আপনার ওরা মানে আপনার পুড়ে মরা। অতএব যেই গাছে ফল বেশি হয় সেই গাছ কিন্তু নুয়ে থাকে। আপনি হয় চুপ থাকেন, নয়তো শিক্ষকদের পক্ষে আপনি পরিপত্র জারি করার ব্যবস্থা করেন। ইতিপূর্বে বক্তারা বলেছেন যে শিক্ষকরা কিন্তু বাড়ি গাড়ি কিছুই চায় না। আমার একটা কবিতায় আমি লিখেছিলাম যে আপনারা প্রশিক্ষণের নামে, আমি একজন মাস্টার ট্রেনার, আমি বিভাগীয় পর্যায়ে মাস্টার ট্রেনার এবং আমি 4টা সাবজেক্টের মাস্টার ট্রেনার। আমি 2002 সাল থেকে মাস্টার ট্রেনারি করতেছি। আসলে ট্রেনিং দিয়ে আমি যে কি পেয়েছি এবং কি প্রয়োগ করতে পেরেছি আমি নিজেই জানি। একটা গল্পে আমি বলেছিলাম সৃজনশীল ট্রেনিং, এখানে সবাই আছেন। সৃজনশীল ট্রেনিং এ মাস্টার ট্রেনার হিসেবে আমি একটা ট্রেনিং এ ছিলাম। ওইখানে আমাকে একজন বলেছিল, স্যার এই ট্রেনিং এ আপনি একটু মূল ভিত্তিটা বলেন, আসলে ট্রেনিং করে আপনি কি শিখেছেন। তখন আমি বললাম যে এই ট্রেনিং এ আমি একটা গল্প বলতে চাই। গল্পটা কি এরকম, একটা লোক একটা গরু চুরি করে এনেছে। গরু চুরি করে আনার পরে ওয়াইফ জিজ্ঞেস করছে এই গরুটা কোথা থেকে এনেছো, তো ওয়াইফের কাছে উনি কিছুই বলে নাই। তারপরে সেই গরুটা পরের দিন বাজারে নিয়ে গেছে। এখন গরুর মালিক কি করছেন, পরের দিন বাজার যেখানে সেখানে একটু খুঁজতে যাবে নাকি, সেখানে খুঁজতে গেছে।
খুঁজতে যাওয়ার পর চোর তো দেখছে যে ওই যে গরুর মালিক আসতেছে। চোর কি করছে, ওই গরুটা সে বিলের মাঝে রেখে একটা ঝোপের আড়ালে সে প্রস্রাব করতে বসার ভান করে বসে আছে। এখন গরুর মালিক অনেক খোঁজাখুঁজির পর সে যখন গরুটা পেয়েছে, তখন সে আহ্লাদে মানে অতি আনন্দে গরুটা নিয়ে সরাসরি রওনা দিয়েছে। ছাতিটা ওইখানে পড়ে আছে, ছাতিটা আর নিতে মনে নাই। ওই চোর কি করছে, ছাতি নিয়ে বাড়ি আসছে। ছাতি নিয়ে বাড়ি আসার পর বউ জিজ্ঞেস করছে, শোনো তুমি গরু কোত্থেকে আসবে সেটাও জিজ্ঞেস করি নাই, কোথায় নিয়ে যাও সেটাও জিজ্ঞেস করি নাই, আমি মনে করছি বাজারে নিয়ে গেছো, গরু বেচে কতটা লাভ হয়েছে। বলছে যে শোনো, কিনছি যে দামে বিক্রিও করছি ওই দামে, ছাতাটা লাভ হয়েছে। তাহলে এই প্রশিক্ষণ আমাদের শুধু এই ছাতাটাই লাভ করে। তাহলে প্রশিক্ষণ যেখানে আমরা নেই সেইখানেই রেখে আসি, সম্মানিত আমাদের লাভ হয়। অতএব এই সম্মানিতার পেছনে যারা যারা এটা বন্টন করেন তারা যে কত টাকা মেরে দেন এইটা একজন মাস্টার ট্রেনার হিসেবে আমি খুব ভালোই জানি। অতএব এই প্রশিক্ষণের নামে যারা যারা এইসব লুটপাটের পেছনে আপনারা কাজ করছেন, অনতি বিলম্বে আপনারাও সারেন্ডার করেন। আজকে একটা সামাজিক যোগাযোগের স্বার্থে এক প্রশিক্ষক, এক মাস্টার ট্রেনার উনি লিখেছেন, আমি প্রশিক্ষণের কোনো ভাতা নিতে চাই না, এইটা শিক্ষকদের মাঝে তাদের বাড়ি ভাড়া হিসেবে বন্টন করা হোক 400 কোটি টাকা। লজ্জা মানুষের থাকা উচিত। এরপরে যদি আপনাদের লজ্জা না হয়, আপনারা চুরিত প্রত্যেকটা ধাপে ধাপে আমরা ধরিয়ে দিচ্ছি। আপনারা গাড়ি কেনার নামে 300 কোটি টাকা বাজেট করেন, আপনাদের ঘর আসে না বলে বিদেশ থেকে নারী এনে আপনাদের মাথা মেসেজ করান, কোটি কোটি টাকা ব্যয়। আপনারা খিচুড়ি রান্না করার জন্য আমাদের মতো কিছু আবার শিক্ষক আপনারা বিদেশে পাঠান। আচ্ছা ভাই, এই সমস্ত নাটক কিন্তু জাতি সব জানে। এই সমস্ত বন্ধ করে অতি শীঘ্রই শিক্ষকদের মাঝে এই সব ভাতা আপনি বন্ধ করেন। অতএব অনতি বিলম্বে বলবো, শিক্ষকদের দাবি মেনে নিয়ে, শিক্ষকদের যোগ্য দাবি মেনে নিয়ে, শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিয়ে ভীম রুলের চাকে ঢিল মারার এই দুঃসাহস করবেন না। আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন স্কুলে বিক্ষোভ হচ্ছে, বিভিন্ন জায়গায় অভিভাবকরা ফুঁসে উঠতেছে, তারা কিছু বলছে না, শুধুমাত্র আমাদের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে। অতএব আপনারা রাষ্ট্রকে আরো উত্তপ্ত করেন না, রাষ্ট্রের এই পরিস্থিতির জন্য কিন্তু আপনারাই দায়ী থাকবেন। আপনাদের আমরা চিনে ফেলেছি, আপনারা ফ্যাসিস্টের দোসর। আপনারা সচিবালয়ে যারা বসে আছেন তারা রাষ্ট্রকে উশৃঙ্খল করার জন্য, রাষ্ট্রের অস্থির করার জন্য আপনারা আপনাদের শেষ গুটি চালার জন্য বসে আছেন। এবং এই শেষ গুটিটা আপনারা এই আমাদের শিক্ষকের উপর গছিয়ে দিতে চান। অতএব আমি আপনাদের হুঁশিয়ার করে বলতে চাই, এই মঞ্চ থেকে আপনারা এই খেলা খেলবেন না। অনতি বিলম্বে আমাদের সকল দাবি মেনে এই পরিপত্র আপনারা উজ্জ্ব করে নতুন পরিপত্র জারি করুন। শিক্ষকের সাথে আর কত নাটক করবেন? শিক্ষকদের দেয়াল পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। অতএব আজকের এই মঞ্চ থেকে, জাতীয়করণ আন্দোলনের ঐক্য জোটের এই মঞ্চ থেকে সবাইকে আবারও এই আন্দোলনে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে মিডিয়া ভাইদেরকে আমরা অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্বাধীনতার পূর্ব এবং পরের ইতিহাসে এত মিডিয়া ক্যাপচার কোন আন্দোলন পায়নি। অতএব এটা থেকেও আপনাদের বুঝতে হবে যে এই আন্দোলন কিন্তু এখন আর মাঠে নেই, এখন মাঠে ঘাটে গ্রামে গঞ্জে বাজারে প্রান্তরে সব জায়গায় বেরিয়ে গেছে। অতএব লাগাম টানুন, সবাইকে এই আন্দোলনে শরীক হওয়ার জন্য বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন সবাইকে আবারও কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে শেষ করছি। আশা করি সবাই সাথে থাকবেন। সম্মানিত সংগ্রামী শিক্ষক ভাইয়েরা, আমাদের এই যে আন্দোলন অব্যাহত থাকবে। আন্দোলনকে ঘিরে এবং আন্দোলনের যে মূল নায়ক আইসকে ঘিরে একটি গান লিখেছেন পিরিজপুর থেকে আগত ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয় মঠবাড়িয়া এর স্বনামধন্য শিক্ষক যারা প্রবীর চন্দ্র গাইন, তারকে তার গানটি পরিবেশনের জন্য আমি অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ সকল শিক্ষকদের। আমি এই আন্দোলনের উপর ভিত্তি করে লেখা আমার একটি গান আমি শোনাচ্ছি আপনাদের। শিক্ষক ছাড়া পৃথিবীতে মানুষ হয়নি তো কেউ, ভেবে দেখো শিক্ষক ছাড়া পৃথিবীতে মানুষ হয়নি তো কেউ। পুলিশের শিক্ষক ছিল, সচিবের শিক্ষক ছিল, নদীতে থাকবে তো ঢেউ। শিক্ষক ছাড়া পৃথিবীতে মানুষ হয়নি তো কেউ, ভেবে দেখো শিক্ষক ছাড়া পৃথিবীতে মানুষ হয়নি তো কেউ। কর্মবিরতিতে রয়েছি মোরা, শহীদ মিনারে আছি, জয় নিয়ে ফিরতে চাই, জীবন রেখেছি বাজি। কর্মবিরতিতে রয়েছি মোরা, শহীদ মিনারে আছি, জয় নিয়ে মোরা ফিরতে চাই, জীবন রেখেছি বাজি। ভয় করি না কোনো কিছুতে, ভয় করি না কোনো কিছুতে, পিছিয়ে যাব না কেউ। শিক্ষক ছাড়া পৃথিবীতে মানুষ হয়নি তো কেউ, ভেবে দেখো শিক্ষক ছাড়া পৃথিবীতে মানুষ হয়নি তো কেউ। সৎ যোগ্য আজিজি স্যার আমরা তোমার সাথে আছি, দশের জন্য নেমেছো তুমি, দশের জন্য সবে বাঁচি। সৎ যোগ্য আজিজি স্যার আমরা তোমার সাথে আছি, দশের জন্য নেমেছো তুমি, দশের জন্য সবে বাঁচি। সত্যের সাথে আল্লাহ থাকে, সত্যের সাথে আল্লাহ থাকে, হারাতে পারবে না কেউ। শিক্ষক ছাড়া পৃথিবীতে মানুষ হয়নি তো কেউ, ভেবে দেখো শিক্ষক ছাড়া পৃথিবীতে মানুষ হয়নি তো কেউ। পুলিশের শিক্ষক ছিল, সচিবের শিক্ষক ছিল, নদীতে থাকবে তো ঢেউ। শিক্ষক ছাড়া পৃথিবীতে মানুষ হয়নি তো কেউ, ভেবে দেখো শিক্ষক ছাড়া পৃথিবীতে মানুষ হয়নি তো কেউ, ভেবে দেখো শিক্ষক ছাড়া পৃথিবীতে মানুষ হয়নি তো কেউ। আমি একটা কবিতা এ পর্যায়ে আমি আমাদের এই সংগ্রামকে কেন্দ্র করে আমি দুইটা গান লিখেছি, এটা আমার দ্বিতীয় গান, আমি এই গানটা পরিবেশন করছি। আচ্ছা তুই পরে দিচ্ছি, মিডিয়া আছে। মুখে সারা বিশ্বের উঠে গেছে শিক্ষকদের যৌক্তিক দাবি, সারা বিশ্বের উঠে গেছে শিক্ষকদের যৌক্তিক দাবি। লিখিত আকারে প্রজ্ঞাপন না দিলে, লিখিত আকারে প্রজ্ঞাপন না দিলে ফিরব না আমরা বাড়ি। সারা বিশ্বের উঠে গেছে শিক্ষকদের যৌক্তিক দাবি, সারা বিশ্বে ছড়ে গেছে শিক্ষকদের যৌক্তিক দাবি। আমাদের এই দাবি লজিক্যাল বলেছ তোমরা বহুবার, তবু কেন এই বাহানা বলো না আমায় একটিবার। আমাদের এই দাবি লজিক্যাল বলেছ তোমরা বহুবার, তবু কেন এই বাহানা বলো না আমায় একটিবার। যত করো তাল বাহানা আমরা তো বাড়ি ফিরব না, প্রজ্ঞাপন না দিলে শহীদ মিনার তো ছাড়বো না। ইতিহাসেতে থাকবে লেখা শিক্ষকদের এই কাহিনী,
সারা বিশ্বে ছড়ে গেছে শিক্ষকদের যৌক্তিক দাবি, সারা বিশ্বে উঠে গেছে শিক্ষকদের যৌক্তিক দাবি। লিখিত আকারে প্রজ্ঞাপন না দিলে, লিখিত আকারে প্রজ্ঞাপন না দিলে ফিরবো না আমরা বাড়ি, সারা বিশ্বের উঠে গেছে শিক্ষকদের যৌক্তিক দাবি, সারা বিশ্বে ছড়ে গেছে শিক্ষকদের যৌক্তিক দাবি। ধন্যবাদ। স্যার আপনার কথা বলেন, কথা বলেন। হ্যাঁ ভাই কথা বলতে বলতে কথা বলেন, এদিকে আসেন, একটু এদিকে বলেন। লাইভ আছে তো। আপনার নেট দিয়েছিলাম, আপনার নেট ছিল এটা কি ওনার পরে ভিডিও করতে সবাই রান্না করেন, এমনি গঠনমূলক কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়ান ওয়া সাল্লাম আবাদ। আজকে আমরা 8ম দিবস আন্দোলনের মুখে আছি। বিভক্ত শিক্ষক কর্মচারীদের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতার জন্য যে আন্দোলনে আমরা নেমেছি, সরকার আমাদের সাথে যে তালবাহানা করছে আমরা সেটা কখনো মেনে নিব না। আলে তাহাদু হুয়াল কুওয়া, একতাই বল, আমরা একতা থাকবো। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ যা চেষ্টা করে তা পায়। তারা যদি বিভিন্ন অ্যাঙ্গেলে যদি বিভিন্ন বাজেটে যদি অনেক কিছু দিতে পারে, বিভিন্ন সফরে যদি অনেক কোটি কোটি টাকা খরচ করতে পারে, তারা আমাদেরকে এখানে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা, 75% উচ্চ ভাতা দিতে পারবে না। আমরা আজিজ স্যারকে সামনে রেখে আমরা আমরণ অনশন করে যাব, অনির্দিষ্টকালের জন্য আমরা আন্দোলন করে যাব ততদিন পর্যন্ত আমাদের এই দাবি আদায় হবে না, অতদিন পর্যন্ত আমরা শহীদ মিনারে অনশন করে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত থেকে আগত আমার প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রী এবং সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা এক ব্যতিক্রম সময়ের সাক্ষী। যে জাতি একদিন শিক্ষককে দেখেছে মঞ্চে জ্ঞান নৈতিকতার আলো বিলাতে, আজ সেই জাতি রাস্তাতে আমরা রাতের আধারে না আছে বিছানা, না আছে বালিশ, না আছে কানি, না আছে পানি, পরিবার পরিজনকে রেখে আমরা এসেছি এখানে দুমুঠো ভাতের ব্যবস্থা নিতে। তথাকথিত হারামজাদাদের বিভিন্ন উস্কানিমূলক, বিভ্রান্তিমূলক পরিচালনা দেখে আজ আমাদের এই বৃহৎ স্বার্থকে ভঙ্গ করতে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা মাঠে নেমেছি বিজয় নিয়ে, আমাদের পরিবার পরিজনের সামনে যাব ইনশাআল্লাহ। আমরা যারা শিক্ষক, আমরা কেবল বেতনভোগী নই, আমরা জাতির কারিগর, চরিত্র নির্মাতা, ভবিষ্যৎ নির্মাতা। আমরা অন্ধকারে আলো জ্বালাই, অশিক্ষিতকে শিক্ষিত করি, অসৎকে সৎ পথে আহ্বান করি। তথাকথিত শিক্ষা উপদেষ্টা, আপনিও শিক্ষক ছিলেন। আমার এই লাইভ যদি আপনার পরিবার পরিজন দেখে থাকে, অবশ্যই তাইও শুনবে আমাদের বেদনা, দুঃখের বিষয়। আপনি আমাদের
মহান নেতা আজিজি স্যারকে যথাযথ মূল্যায়ন এখনো দিচ্ছেন না। এক আজিজি লোকান্তরে লক্ষ আজিজি ঘরে ঘরে। আজ আজিজিকে আপনি দেখছেন একজন, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এক একজন আজিজি এই মাঠে নামবে, তাদের দাবি আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ আমরা ঢাকার শহীদ মিনারে এসেছি একটাই স্লোগান, 20% বাড়ি ভাড়া চাই, 1500 টাকা মেডিকেল ভাতা চাই, আমাদের প্রাণপ্রিয় কর্মচারী ভাইদের জন্য 75 চাই। এই দাবিগুলো কোনো ভিক্ষা নয়, কোনো অনুগ্রহ নয়, যে অধিকার শিক্ষকের ঘাম, মেহনত ও ত্যাগের বিনিময়ে অর্জিত। আমরাও মানুষ, আমাদেরও অধিকার আছে। এটি কেবল একটি স্লোগান নয়, একটি অগ্নি শপথ যা প্রতিটি শিক্ষক আজ তার বুকে ধারণ করে আছে। এই বলে আমার সংক্ষিপ্ত সাক্ষাৎ এখানে এটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হান্নান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণ প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, বড় দুঃখের সাথে আজকে এখানে দাঁড়িয়েছি দুটি কথা বলার জন্য। আমরা সুনামগঞ্জ জেলার আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজি সাহেবের ডাকে সালেহ আহমেদের নেতৃত্বে মইনুল ইসলাম এবং আমার প্রাণপ্রিয় সুপার মহোদয় জনাব মাওলানা শামসুল কবির মেজবা চৌধুরী সাহেবের নেতৃত্বে আমরা আজকে ভোরে পৌঁছেছি এই শহীদ মিনারে। আমাদের